ব্যাস কাবির আর এক মুহূর্ত দেরি করল না। সে তিথির ফর্সা হাতটা টেনে নিয়ে তাতে গভীর একটা চুমু খেল। তারপর তিথিকে আলতো করে বিছানায় বসিয়ে রেখে রুম থেকে বের হয়ে গেল। ঠিক পরের মুহূর্তে মারুফ আহমেদ আর তানিয়া মিথুর সহায়তায় ঘরের ভেতর একের পর এক বিশাল বড় বড় লাক্সারি বক্স আর শপিং ব্যাগ ঢুকতে লাগল। পুরো ঘর যেন নিমেষেই একটা রাজকীয় শপিং মল হয়ে উঠল। তিথি তো হা হয়ে বিছানায় বসে রইল। কাবির একে একে বক্সগুলো খুলে তিথির সামনে মেলে ধরতে লাগল। আড়ং থেকে আনা সেই 500টির চোখ ধাঁধানো সিল্ক, কাতান আর জামদানি শাড়ি, যা দেখে যে কোনো মেয়ের চোখ চরকগাছ হয়ে যাবে। টকটকে লাল আর গাঢ় মেরুন রঙের প্রায় 50 ডজন কাঁচের চুড়ি, এক বা দুই পিস নয়, পুরো 100টি কসমেটিক্স ও লিপস্টিকের কালেকশন। মন শান্ত করার মতো চমৎকার সব ইসলামিক বইয়ের স্তূপ আর সুবাস ছড়ানো 4 ছড়া তাজা বেলি ফুলের মালা ও লাল গোলাপের তোড়া। তিথি পুরো স্তব্ধ হয়ে শাড়ি আর চুড়ির পাহাড়ের দিকে তাকিয়ে রইল। ও কিছু বলার আগে কাবির সব শপিংয়ের মাঝখান থেকে একটা ছোট্ট মখমলের লাল বক্স বের করল। বক্সটা খুলতেই ভেতরে নিখুঁত ডায়মন্ডের তৈরি কে লেটারের লকেটটা জলজল করে উঠল। কাবির তিথির একদম পেছনে গিয়ে দাঁড়ালো। ওর ঘাড়ের ঘন কালো চুলগুলো একপাশে এক হাতে সরিয়ে দিয়ে পরম যত্নে লকেটটা তিথির ফর্সা গলায় পরিয়ে দিল। ডায়মন্ডের সে উজ্জ্বলতা তিথির গলার ত্বকে মিশে যেতেই কাবির আর নিজেকে সামলাতে পারল না। সে ঝুঁকে পড়ে তিথির নরম ফর্সা গলায় গভীর আর তীব্র একটা ভালোবাসার চুমু এঁকে দিল। তিথি শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলল। কাবির তিথিকে পেছন থেকে শক্ত করে নিজের চওড়া বুকের সাথে জড়িয়ে ধরে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আজ থেকে তোমার গলার এই লকেটটা যেমন আমার দেয়া এই চেইনের সাথে আজীবন আটকে থাকবে, ঠিক তেমনি তুমিও আজ থেকে এই কাবির রহমান কায়নাতের নামের বেড়া জালে সারা জীবনের জন্য বন্দী হয়ে গেলে। এই লকেটটা কেবল একটা জিনিস, কিন্তু তুমি হলে আমার একমাত্র সম্পত্তি, আমার সবচেয়ে দামি প্রপার্টি। তিথি আয়নায় নিজের গলায় ঝুলতে থাকা কে লেটারটার লকেটটা আর পেছনে দাঁড়িয়ে কাবিরের দিকে তাকালো। ওর চোখ দুটো খুশিতে আর এক বুক তৃপ্তিতে আবার ভিজে উঠল। কিন্তু হঠাৎ করে ওর নজরে গেল আড়ংয়ের সেই জমকালো 500টি শাড়ির ওপর। তিথি শাড়িগুলোর দিকে তাকিয়ে একটা আলতো দীর্ঘশ্বাস ফেলল। তারপর নিজের বড় হয়ে যাওয়া পেটের উপর হাত রেখে একটু মন খারাপের সুরে বলল, গিফটগুলো পেয়ে আমার সত্যি অনেক ভালো লেগেছে, কিন্তু আমার না এখন খুব শাড়ি পরতে ইচ্ছে করছে। কিন্তু এই অবস্থায় শাড়ি পরলে কি আমাকে আদৌ ভালো দেখাবে? কেমন যেন লাগবে না? কাবির তিথির এমন দ্বিধাদ্বন্দ্ব আর মন খারাপের কথা শুনে খাটের ওপর বসল। সে তিথির আরও কাছে ঝুঁকে এসে ওর কোমরে হাত জড়িয়ে ধরে ঠোঁটের কোণে একটা চরম দুষ্টু ডেভিল হাসি ফুটিয়ে তুলল, একদম ফিসফিস করে। তারপর বলল, কি যে বলো না বিপিজান, তুমি যাই পরো না কেন তাতেই তোমাকে পুরো হুরপরির মতো লাগে। আর তুমি যদি কিছু না পরো, আমার সামনে থাকো, তখন তোমাকে আরও কোটি গুণ বেশি ভালো লাগে। কাবিরের মুখ থেকে এমন ভর দুপুরে একেবারে লাগামহীন কথা শুনে তিথি পুরো থতমত খেয়ে গেল। লজ্জায় ওর কান মুখ টমেটোর মতো লাল হয়ে উঠল। ও চট করে কাবিরের চওড়া বুকে একটা জোরে কিল বসিয়ে দিয়ে চোখ বড় বড় করে বলল, চুপ, একদম চুপ করুন আপনি। আপনি দিন দিন বড্ড বেশি বাজে আর অসভ্য হয়ে যাচ্ছেন। যান, আমি আপনার দেয়া এই শাড়ি টাড়ি কিছু নেব না, সব ফেরত দিয়ে যান। কাবির তিথির সে লাল হয়ে যাওয়া কিউট মুখটার দিকে তাকিয়ে জোরে হেসে উঠল। সে কিল খাওয়া জায়গাটায় এক হাত দিয়ে বুলাতে বুলাতে বলল, আরে রাগ করছো কেন সোনা? আমি তো জাস্ট সত্যি কথাটা বললাম, তো এগুলো নেবে না কেন? এমনি আমি আপনার সামনে এই শাড়িগুলো ট্রায়াল দিতে পারবো না। আপনি সামনে থাকলে আমি চেঞ্জই করব না। কাবির তিথির এই চরম লজ্জাপর কারণটা বুঝতে পেরে এক চোখ বন্ধ করে বাঁকা হাসল। সে খাটে হেলান দিয়ে হাত দুটো বুকের ওপর বেঁধে বেশ আয়েশ করে বলল, ও আচ্ছা, এই ব্যাপার বিজান, বরের সামনে শাড়ি পরতে লজ্জা পাচ্ছ? নো প্রবলেম, তুমি চেঞ্জ করো, আমি জাস্ট চোখ বন্ধ করে রাখার অভিনয় করব।
তিথি এবার একটা বালিশ তুলে কাবিরের মুখের উপর চেপে ধরল। রুমে তিথির সাথে কিছুক্ষণ দুষ্টুমি করার পর কাবির মুচকি হেসে খাট থেকে উঠে দাঁড়ালো। তোয়ালেটা দিয়ে মাথাটা আর একবার মুছে সে রুম থেকে বের হয়ে গেল ড্রয়িং রুমের দিকে। তিথিকে শাড়ি টাল দেওয়ার একটু একা সময় দেওয়াও দরকার, আবার নিজের প্ল্যান মাফিক একটা বড় চাল চালাও দরকার। ড্রয়িং রুমে মারুফ আহমেদ তখন কেদারায় বসে একটা পত্রিকা পড়ছিলেন, আর পাশে তানিয়া মিথু বসেছিলেন। কাবিরকে আসতে দেখে মারুফ আহমেদ পত্রিকাটা একপাশে রেখে হাসি মুখে বললেন, কি বাবা কাবির, তিথির শরীর টরির কন্ডিশন এখন কেমন দেখছ? কাবির সোফায় বেশ ভদ্র ছেলের মতো গলা খাকারি দিয়ে বলল, জি আব্বু, ও এখন ঠিক আছে, তবে আমি আসলে একটা দরকারি কথা বলতে আসলাম। তানিয়া মিথু কৌতূহল নিয়ে বলল, কি কথা বাবা, বলো। আসলে আব্বু, সেদিন আমার আব্বু বলছিলেন ইদানিং আপনাকে খুব মিস করছেন, তো আব্বু আমাকে বলছিলেন আপনারা যদি ওনাদের বাড়ি থেকে ওনাদের সাথে কয়েকটা দিন থেকে আসেন তবে ওনার খুব ভালো লাগবে। পুরনো বন্ধুরা একসাথে একটু সময় কাটাতে পারবেন। আমি তো এখন কয়েক সপ্তাহ একদম ফিরে আসছি, তিথির খেয়াল আমি একাই রাখতে পারবো। আপনারা দুজন বরং আজই কয়েকদিনের জন্য ওখান থেকে ঘুরে আসুন, আপনাদের একটু রিফ্রেশমেন্ট হবে। কাবিরের মুখে এই চমৎকার প্রস্তাব শুনে মারুফ আহমেদ আর তানিয়া মিথু প্রথমে একটু চমকে গেলেন, কিন্তু পরক্ষণে তানিয়া মিথু স্বামীর দিকে তাকিয়ে চোখ টিপলেন। ওনার অভিজ্ঞ মন এক নিমিষে বুঝে গেল যে ওনাদের এই চালাক জামে আসলে আলতাফ ভাইয়ের বাহানা দিয়ে ওনাদের বাড়ি থেকে সরিয়ে দিতে চাইছে, যাতে নিজের রূপবতী বউয়ের সাথে একান্তে পুরো বাড়ি ফাঁকা রেখে সময় কাটাতে পারে। মারুফ আহমেদ চট করে কাশির ভান করে বললেন, ও হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছ কাবির। আলতাফ তো সেদিন আমাকে ফোন করে খুব করে বলছিল তোমাদের বাড়ি যেতে। আমার তো এই ঝামেলার কারণে মনেই ছিল না, খুব ভালো একটা বুদ্ধি দিয়েছ বাবা। তানিয়া মিথু এবার কাবিরের দিকে তাকে একটা মুস্কি দুষ্টুমি ভরা হাসি দিয়ে বলল, তা যা বলেছ বাবা, আমরা থাকলে তো তিথি লজ্জায় তোমার ধারের কাছেও ঘেঁষবে না, সারাদিন মুখ ভার করে থাকবে। ঠিক আছে, কাবির বাবা যখন এত সুন্দর করে বলছে, তাহলে আমরা আজ বিকেলে আলতাফ ভাইয়ের ওখান থেকে ঘুরে আসি। কদিন থাকা যাবে তোমাদের ওখানে, কিন্তু আমার মেয়েটার খেয়াল ঠিকঠাক রেখো তো বাবা, ও কিন্তু এখন একা চলতে পারে না। কাবির তো মনে মনে পুরো খুশিতে আটখানা। শাশুড়ি আম্মু যে ওনার মনের কথা এত সহজে ধরে ফেলেছেন, সেজন্য সে ওনার বুদ্ধির মনে মনে 100টা প্রশংসা করে ফেলল। সে মুখে এক টুকরো মার্জিত হাসি ফুটিয়ে বলল, জি আম্মু, কোনো সমস্যা নেই, আপনারা একদম নিশ্চিন্তে ব্যাগ গুছিয়ে রওনা দিন। তিথির আর আমাদের অনাগত বাচ্চার পুরো দায়িত্ব এই কাবির রহমান কায়নাতের। আচ্ছা বাবা, আমরা তাহলে তৈরি হয়ে নেই। তানিয়া মিথু আর মারুফ আহমেদ দ্রুত নিজেদের কিছু জামা কাপড় একটা ছোট ব্যাগে গুছিয়ে নিলেন। কাবির নিজে দাঁড়িয়ে থেকে ওনাদের বিদায় জানিয়ে সদর দরজাটা টেনে ভেতর থেকে লক করে দিল। ব্যাস, পুরো বাড়িটা এখন এক নিমিষেই নিঝুম, নিস্তব্ধ আর শান্ত হয়ে গেল। ড্রয়িং রুমে একা দাঁড়িয়ে কাবির দরজার লকটার ওপর হাত রাখল। ওর ঠোঁটের কোণে তখন সেই চিরচেনা ভয়ঙ্কর সুন্দর ডেভিল স্মাইলটা আবার ফিরে এসেছে। পুরো বাড়ি ফাঁকা, আর ওপাশে ঘরের ভেতর ওর অভিমানী বিবিজান শাড়ি নিয়ে একা একা যুদ্ধ করছে। তিথি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শ্বাসটা আর একবার পরখ করে নিল। কাবিরের দেয়া এই উপহারের পাহাড় থেকেও বেছে নিয়েছে চমৎকার এক বেগুনি রঙের কাঞ্জিম রাম সিল্ক শাড়ি। শাড়ির মসৃণ স্লিক ওর ফর্সা শরীরে আগুনের মতো জ্বলছে। গর্ভাবস্থার কারণে তিথির শরীর এখন কিছুটা ভারী, কিন্তু শাড়িটা ওর শরীরের প্রতিটা বাঁকে যেন শিল্পের মতো মিশে গেছে। পেটের ওপর দিয়ে শাড়ির আঁচলটা এমনভাবে টেনেছে যে ওর মায়াবী মাতৃত্বের আভা আরও ফুটে উঠেছে। তিথি ওর ঠোঁটে মাখল টকটকে লাল রঙের লিপস্টিক। ওর মুখটা যেন শরতের বিকেলের মতো উজ্জ্বল হয়ে উঠল। চোখের কোণে হালকা কাজল, আর অবশেষে ওর ঘন কালো চুলের খোপার চারপাশে দিয়ে জড়িয়ে নিল তাজা বেলি ফুলের শুভ্র মালা। বেলির তীব্র সুবাস পুরো রুমে ছড়িয়ে পড়ে এক মাতাল করা পরিবেশ সৃষ্টি করল। গলায় সে কে লেটারের ডায়মন্ড লকেটটা সিকসিক করছে। তিথি আয়নার দিকে তাকে নিজেই নিজের রূপে মুগ্ধ হয়ে গেল। আজও নিজেকে সাজিয়েছে কেবল ওর ওই অসভ্য সিংহটার জন্য। ঠিক তখনই দরজার কাছে একজোড়া পায়ের শব্দ শোনা গেল। কোনো কথা নেই, কেবল এক তীব্র পৌরশালী সুবাস তিথির নাকে আছড়ে পড়ল। তিথি বুঝল শিকারী তার গুহায় প্রবেশ করেছে।
কাবিরের চোখের সে তীক্ষ্ণ চাহনিতে কোন রাগ নেই, আছে কেবল এক সমুদ্র তৃষ্ণা আর মোহ। কাবির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে তিথির আপাদমস্তক অবলোকন করল। ওর চোখের মণিটা তিথির লাল ঠোঁট আর বেলি ফুলের উপর গিয়ে স্থির হলো। কাবির ধীর পায়ে এগোতে এগোতে একদম শান্ত অথচ গম্ভীর গলায় বলল, ড্যাম বিবিজান, তুমি কি আজ কসম খেয়েছো যে এই কাবির রহমান কায়নাতকে হার্ট অ্যাটাক করিয়েই ছাড়বে? এই রূপ নিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকা মানে তো আগুনের সামনে মোমবাতি রাখা। তিথি আয়নার প্রতিবিম্বে কাবিরের এই নেশাতুর চাউনি আর সুঠাম শরীরটা দেখে শিউরে উঠল। ও ধীর পায়ে পেছনের দিকে ঘুরে দাঁড়ালো। কাবিরের একদম কাছাকাছি আসতেই ও লজ্জায় কুঁকড়ে গেল। কাবিরের খালি বুকের উত্তাপ ওর নাকে লাগছে। তিথি আর নিজেকে সামলাতে পারল না। ও মাথা নিচু করে নিজের দাঁত দিয়ে নিচের লাল টকটকে ঠোঁটটা কামড়ে ধরল। লজ্জায় ওর পুরো গাল আর কান থেকে যেন গরম ভাব বেরোচ্ছে। তিথির এই ঠোঁট কামড়ে ধরার দৃশ্যটা কাবিরের সহ্য সীমার বাইরে চলে গেল। ও এক ঝটকায় তিথির কোমরে নিজের শক্ত হাতটা জড়িয়ে ওকে একদম নিজের গায়ের সাথে মিশিয়ে নিল। তিথির নরম পেটটা কাবিরের শক্ত দেহের সাথে মিশে গেল। কাবির তিথির চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে ওর চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এইভাবে ঠোঁট কামড়ে ধরো না বিবিজান, তুমি জানো না তোমার এই একটা ছোট্ট ইশারা আমার ভেতরের পশুটাকে কতটা মরিয়া করে তোলে। তুমি যত লজ্জা পাচ্ছ আমার নেশা তত বাড়ছে। কাবিরের এমন লাগাম ছাড়া শুনে তিথি নিজের মুখটা ওর চওড়া বুক থেকে সরালো। ও একটু আগেই সেই লজ্জা আর ভাব ধরে রাখতে পারল না। কাবিরের খালি গায়ের দিকে তাকিয়ে তিথি হঠাৎ করে খিলখিল করে হেসে ফেলল। তিথির এই হুট করে হেসে ফেলার একটা বড় কারণ ছিল। কাবির এতক্ষণ উপরে খালি গায়ে রোমান্টিক ডায়লগ মারছিল ঠিকই, কিন্তু ওর নিচের দিকে নজর যেতেই তিথির হাসির বাঁধ ভেঙে গেছে। কারণ কাবিরের পরনে তখন মারুফ আহমেদের সেই কালো রঙের সুতি লুঙ্গি, আর ও এক হাতে ড্রয়িং রুমের সোফা থেকে তুলে আনা তা নিয়ে মিথুর ধুয়ে রাখা অফ হোয়াইট কালারের একটা শার্ট কোনো মতে ধরে রেখেছে। ওপরে রোমান্টিক নায়ক আর নিচে খাঁটি বাঙালি জামাইয়ের এই জগা খিচুড়ি রূপ দেখে তিথি আর নিজেকে সামলাতে পারেনি। তিথির সে মুক্ত ঝরা প্রাণ খোলা হাসি দেখে শার্টটা এক পাশে ছুঁড়ে ফেলে কাবির তিথির ওই হাসি মুখের দিকে পলকহীন চোখে তাকিয়ে রইল। ওর মনে হলো এই হাসির জন্য ও পুরো দুনিয়াটাকে বাজি ধরতে রাজি। কাবির নিজের লুঙ্গির কোঁচাটা এক হাতে একটু ঠিক করে অন্য হাতে তিথির গালটা আলতো করে ছুঁয়ে একদম কাতর গলায় বলল, ইস বিবিজান, তুমি কি সত্যি আজ আমায় মেরে ফেলবে? তোমার এই হাসির ধার যে এই শুটারদের বুলেটের চেয়ে মারাত্মক, তা কি তুমি জানো? এই রোগা শরীরে এত ধার কোত্থেকে আসলো? হ্যাঁ। তিথি হাসি থামিয়ে কাবিরের বুকে আলতো করে চাপ দিয়ে বলল, যান, আগে অসভ্যর মতো খালি গায়ে না থেকে জামাটা পরুন তো। জামা পরার চেয়ে তোমাকে একটু প্রকৃতির মাঝে নিয়ে যাওয়া বেশি জরুরি। বলেই কাবির তিথির কোনো ওজোর আপত্তি শুনল না। ও তিথির ওই বেলি ফুলের মালায় সাজানো নরম হাতটা নিজের শক্ত মুঠোয় পুরল। তারপর অত্যন্ত সাবধানে আলতো পায়ে তিথিকে নিয়ে ঘর থেকে বের হয়ে ওদের বাড়ির পেছনের ছোট বাগানটার দিকে হেঁটে গেল। বিকেলের মিষ্টি রোদ আর বেলি ফুলের সুবাসে তখন চারপাশটা যেন ওদের জন্য অপেক্ষা করছিল। বাগানের এক কোণে থাকা পুরনো কাঠের দোলনাটায় তিথিকে সাবধানে বসিয়ে দিল কাবির। বেগুনি সিল্ক শাড়ির আঁচলটা বাতাসে হালকা উঠছে, আর চুলের বেলি ফুলের সুবাস দোলনার চারপাশের বাতাসকে মাতাল করে তুলছে। কাবির দোলনার পেছনে দাঁড়িয়ে একদম হালকা হাতে আলতো করে দোল দিতে লাগলো। দোলনাটা যখনই পেছনের দিকে আসছে, কাবির সুযোগ বুঝে ঝুঁকে পড়ে তিথির ফর্সা খোলা ঘাড়ে নিজের তপ্ত ঠোঁটজোড়া ছুঁয়ে দিচ্ছে। বেলি ফুলের তীব্র সুবাস আর কাবিরের ঠোঁটের সেই অতর্কিত উষ্ণ ছোঁয়ায় তিথি প্রতিবার শিউরে উঠছে। ওর পুরো শরীরকে এক অদ্ভুত অবশ করা অনুভূতি খেলে যাচ্ছে। সে দোলনার হাতলটা শক্ত করে চেপে ধরে ঘাড় ঘুরিয়ে শাসনের সুরে বলল, এই আপনি এমন করছেন কেন বলুন তো? আম্মু আব্বু যদি হুট করে চলে আসে আর এই অবস্থায় দেখে ফেলে তাহলে কি ভাববে? কাবির ঠোঁটের কোণে সেই চেনা ডেভিল স্মাইল ফুটিয়ে দোলনাটা আলতো করে থামালো। তারপর তিথির একদম মুখোমুখি এসে ওর দুই হাত জড়িয়ে ধরে কপালে কপাল ঠেকিয়ে বলল, আম্মু আব্বু এখন চাইলেও আসতে পারবে না বিবিজান, ওনাদের তো আমি আমাদের নিজেদের বাসায় পাঠিয়ে দিয়েছি। তিথি চোখ বড় বড় করে অবাক হয়ে তাকালো। কি বাসায় পাঠিয়ে দিয়েছেন মানে? কেন এমন করতে গেলেন? কেন আবার?
কাবির তিথির কোমরে হাত গলিয়ে ওকে নিজের দিকে একটু টেনে নিয়ে একদম নিচু গলায় বলল, কারণ আমি খুব ভালো করেই জানি ওনারা এই বাড়িতে থাকলে তুমি লজ্জায় আমার ধারের কাছেও ঘেঁষবে না। আর আমার তো তোমার সাথে মন ভরে রোমান্স করার জন্য পুরো বাড়িটা ফাঁকা দরকার ছিল। কাবিরের মুখে এমন সত্যি কথা শুনে তিথি লজ্জায় পুরো লাল হয়ে গেল ও কাবিরের বুকে নিজের নরম হাত দিয়ে একটা ধাক্কা মেরে মুখ ঘুরিয়ে বলল, ইস, কী সব নির্লজ্জের মতো কথা বলেন আপনি, শুনতে বড্ড বাজে শোনায়। কাবির তিথির লজ্জা পাওয়া মুখটা দেখে শব্দ করে হেসে উঠল। তারপর তিথির পাশের দোলনাটায় গা ঘেঁষে বসল। চারপাশের শান্ত পরিবেশটার দিকে তাকিয়ে কাবির তিথির কাঁধে নিজের হাতটা রাখল। তিথিদের বাড়ির এই পুরনো আবহাওয়াটা ওর মন কেড়ে নিয়েছে। ও তিথিকে জিজ্ঞেস করল, আচ্ছা বিবিজান, তোমাদের এই বাড়িটা কত বছরের পুরনো বলো তো? তিথি কাবিরের কাঁধে নিজের মাথা রেখে শান্ত গলায় বলল, খুব বেশি পুরনো না, আমার যখন জন্ম হয়েছিল ঠিক তখনকার তৈরি এই বাড়িটা। তিথির কথা শুনে কাবির পুরো বাড়িটার দিকে আর একবার চোখ বুলালো। এই দোতলা কাঠের বাড়িটা সত্যি এক অপূর্ব শিল্পের মতো দাঁড়িয়ে আছে। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে একটা নির্জন আর শান্ত এলাকায় বাড়িটার অবস্থান। চারপাশে মানুষের আনাগোনা বা হইচই একদমই নেই, যার কারণে এক অদ্ভুত নীরবতা জড়িয়ে আছে পুরো এলাকাটায়। পুরো বাড়িটা মজবুত সেগুন আর শাল কাঠের তৈরি। দেয়ালগুলোর গায়ে দারুণ সব কাঠের কারুকাজ করা। সেখানে লতা পাতা নান্দনিক ফুলের নকশা খোদাই করা হয়েছে। সে কাঠের দেয়াল বেয়ে নিচের দিকে নেমে গেছে সবুজ মানি প্লান্ট আর বুনোলতার দল। বাড়ির চারপাশটা ঘিরে আছে ঘন সবুজ ঘাস আর হরেক রকমের ফুলের গাছ, যা বাড়িটাকে এক সবুজ চাদরে ঢেকে রেখেছে। এই নির্জন শান্ত আর সবুজে ঘেরা কাঠের বাড়িটার বারান্দায় দাঁড়ালে মনে হয় যেন কোনো এক রূপকথার জগতে চলে এসেছে কেউ। বিকেলের মৃদু হাওয়া আর বেলি ফুলের তীব্র সুবাসের মাঝে দোলনাটা হালকা দুলছিল। কাবির তিথির ফর্সা হাতটা নিজের বড় হাতের মুঠোয় নিয়ে আঙুলগুলো নাড়াচাড়া করতে করতে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, আচ্ছা বিবিজান, একটা কথা বলো তো, তুমি প্রথম সন্তান হিসাবে কি চাও, ছেলে নাকি একটা মিষ্টি মেয়ে? তিথি কাবিরের এমন প্রশ্নে একটু চমকে গেল। ও নিজের বড় হয়ে যাওয়া পেটের ওপর আলতো করে হাত রেখে খানিকটা ভাবল। তারপর লাজুক হেসে কাবিরের চোখের দিকে তাকিয়ে বলল, আমার না মেয়ে খুব পছন্দ, একদম পুতুলের মতো একটা মেয়ে হবে, যাকে আমি প্রতিদিন নিজের হাতে সুন্দর সুন্দর জামা আর মাথায় বেলি ফুলের মালা পরিয়ে সাজিয়ে দেব। তিথির চোখের দিকে তাকিয়ে কাবির মুগ্ধ হয়ে গেল। সে তিথির আরো কাছে ঘেঁষে এসে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আর আমার কিন্তু একটা হুবাহু তোমার মতো জেদি আর কিউট মেয়ে চাই বিবিজান। তবে যদি ছেলে হয় তাহলে কোনো আফসোস নেই, সে একেবারে তার বাপের মতো ডেসিং আর সিংহ হবে। কিন্তু যাই হোক না কেন, আমি চাই আমাদের প্রথম সন্তানটা যেন একটা রাজকন্যাই হয়। তিথি কাবিরের এই সুন্দর ভাবনার কথা শুনে মিষ্টি করে হাসতে যাবে, ঠিক তখনই কাবির কোনো সুযোগ দিল না। সে তিথির হাসির রেশটুকু মিলিয়ে যাওয়ার আগে এক ঝটকায় ওর চিবুকটা নিজের হাতের মুঠোয় নিল। কোনো কথা না বাড়িয়ে আকস্মিকভাবে তিথির সেই টকটকে লাল লিপস্টিক মাখা নরম ঠোঁটজোড়ার ওপর নিজের অধর চেপে ধরল। আচমকা আর তীব্র গভীর চুম্বনে তিথি পুরো স্তব্ধ হয়ে গেল। ওর হাত দুটো কাবিরের চওড়া বুকটা খামছে ধরল। কাবির পরম আবেশে তিথির ওষ্ঠধারের সমস্ত মাদকতা শুষে নিল। বেশ কিছুক্ষণ পর কাবির যখন তিথির ঠোঁট দুটো মুক্ত করে দিল, তিথি তখন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। লজ্জায় ওর ফর্সা গাল, কান আর ঘাড় একেবারে লাল টমেটোর মতো হয়ে গেছে। ও দুই হাতে মুখ ঢেকে কাবিরের বুকে মাথা লুকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, উফ, আপনি একটা আস্ত নির্লজ্জ, যখন তখন যা ইচ্ছে তাই শুরু করে দেন। বাগানে আসি সে খেয়ালও নেই আপনার। কাবির তিথির এমন কথা শুনে শব্দ করে হেসে উঠল ও তিথিকে নিজের বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে ওর পিঠে হাত বুলাতে লাগলো। কিছুটা সময় পর পরিবেশটা যখন আবার শান্ত হলো, কাবির তিথির মাথায় চিবুক ঠেকে জিজ্ঞেস করল, আচ্ছা বিবিজান, একটা সত্যি কথা বলবে, তোমার কাছে আমি প্রথম কেমন মানুষ ছিলাম আর এখন স্বামী হিসেবে আমি আসলে কেমন? তিথি কাবিরের বুক থেকে মাথা তুলে ওর চোখের দিকে তাকালো। কাবিরের মুখে এমন সিরিয়াস প্রশ্ন শুনে ওর মনে দুষ্টুমি বুদ্ধি চারা দিয়ে উঠল। ও ঠোঁট উল্টে বেশ রসিকতা করে বলল, প্রথম ওরে বাবা, প্রথমে তো আপনি আমার কাছে একটা আস্ত জল্লাদ, খবিশ আর হিটলার ছিলেন। সারাদিন ওই রাগী মুখ করে থাকতেন আর কথায় কথায় এমনভাবে চোখ রাঙাতেন যে আমার মনে হতে এই বুঝি বাঘে আমায় গিলে খেল। খিটখিটে একটা বুড়ো সিংহ ছিলেন আপনি। কাবিরের চোখ ছোট ছোট করে তিথির দিকে তাকালো। কি
আমি খবিশ আর বুড়ো সিংহ ছিলাম? তিথি খিলখিল করে হেসে উঠল, কিন্তু পরক্ষণে কাবিরের সে তীক্ষ্ণ আর গভীর চোখের দিকে তাকাতেই ওর ভেতরের সব দুষ্টুমি উবে গেল। ও নিজের নরম হাত দুটো কাবিরের ফর্সার শক্ত গালের উপর রাখলো, মায়াবী আর শ্রদ্ধাপূর্ণ চোখে কাবিরের দিকে তাকে নরম গলায় বলল, এগুলো তো জাস্ট মজা করছিলাম, কিন্তু সত্যি বলতে স্বামী হিসেবে আপনাকে পেয়ে আমি কতটা খুশি আর কতটা ভাগ্যবতী তা হয়তো আমি মুখে বলে কখনো শেষ করতে পারবো না। আপনি বাইরে যত রাগী আর কঠোর অফিসার হন না কেন, আমার কাছে আপনি পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত আশ্রয়। আপনার এই রূপ, আপনার এই অসাধারণ ব্যক্তিত্ব আর আমার প্রতি আপনার এই লাগাম ছাড়া পাগলাটে ভালোবাসা আমাকে প্রতিদিন নতুন করে আপনার প্রেমে পড়তে বাধ্য করে। আমি সত্যি অনেক গর্বিত যে আপনি আমার স্বামী। তিথির মুখ থেকে এমন নিখুঁত আর এত সুন্দর প্রশংসা শুনে কাবিরের বুকের ভেতরটা এক অদ্ভুত সুখে তোলপাড় হয়ে গেল। ও চোখ দুটো নেশাতুর দেখালো। সে তিথির কোমরটা দু হাতে শক্ত করে চেপে ধরে ওকে একদম নিজের গায়ের সাথে লেপ্টে নিল। তিথির কপালে নিজের ঠোঁট ঠেকে আবেগঘন গলায় বলল, রিমেম্বার অনলি ওয়ান থিং বিবিজান, ইউ আর মাই প্রপার্টি, অনলি মাই প্রাইভেট প্রপার্টি। তোমার করা এই ফর্সা রূপ, এই উথাল পাতাল করা শরীর আর এই প্রতিটা উষ্ণ নিঃশ্বাস, সব কিছুর উপর একমাত্র এই অসভ্য সিংহটার। আই ওয়ান্ট টু টেস্ট এভরি ইঞ্চি অফ ইউর বডি টু নট, সো জাস্ট সারেন্ডার ইউর সেলফ টু মি অ্যান্ড লেট মি লাভ ইউ ডার্কলি। বাগানের সেই মিষ্টি মুহূর্ত শেষ হতেই চারপাশটা ধীরে ধীরে সন্ধ্যার অন্ধকারে ছেয়ে গেল। দূর থেকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসতেই কাবির আর তিথি বাগানের দোলনা ছেড়ে বাড়ির ভেতর চলে এলো। দুজন একসাথে পবিত্র হয়ে মাগরিবের নামাজ আদায় করে নিল। নামাজ শেষে কাবির আর দেরি করল না। তিথির পরনে সেই বেগুনি শাড়ি আর সাজগোজের ওপর বোরকা হিজাব নিকাব পরিয়ে নিল, যাতে বাইরের কারো নজর ওর বিবিজানের ওপর না পড়ে। তারপর সাবধানে তিথিকে নিয়ে বসালো হোন্ডা সিভিকের ফ্রন্ট সিটে। গাড়ি স্টার্ট দিয়ে কাবির সোজা রওনা হলো ময়মনসিংহ কলেজ মেডিকেল কলেজ হাসপাতালে। অন্যান্য দিন গাড়িতে বসলে তিথি চুপচাপ জানালার বাইরে তাকিয়ে থাকে, কিন্তু আজ যেন ওর মুডটা একদম অন্যরকম। গাড়ির এসির হালকা বাতাসে চুলের বেলি ফুলের সুবাস পুরো কেবিনে ছড়িয়ে পড়েছে। তিথি সিটে আরাম করে বসে অনর্গল কথা বলেই চলেছে, আর কাবির এক হাতে স্টিয়ারিং ধরে মুচকি মুচকি হেসে ওর প্রতিটা কথায় সায় দিয়ে যাচ্ছে। তিথি জানালার কাজটা সামান্য নামিয়ে দিয়ে বলল, আচ্ছা শুনছেন, হসপিটালে গিয়ে ডাক্তার যদি বলে আমাদের বাবুটা দেখতে একদম আপনার মতো রাগি রাগি হয়েছে, আমি কিন্তু ওখানে ওকে রেখে চলে আসবো বলে দিলাম। কাবির গাড়ির গিয়ার চেঞ্জ করে তিথির দিকে এক পলক তাকে ডেভিল হাসি দিয়ে বলল, আরে বাপের মতো ডেসিং আর সিংহ না হলে কি চলে বিবিজান? আর তুমি রেখে চলে আসলে আমি তো আছি, তখন আমি আর আমার লিটল লায়ন মিলে তোমাকে 24 ঘন্টা জ্বালিয়ে মারব। কত শখ, আপনার সাথে তো কথা বলাই যায় না। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি যখন প্রথম প্রথম আমাকে দেখতেন তখন মনে মনে কি ভাবতেন? সত্যি করে বলবেন কিন্তু। সত্যি বলবো, প্রথম যখন ওই ডাগর ডাগর চোখ দুটো দিয়ে আমার দিকে তাকাতে আমার মনে হতো এই পিচ্চি মেয়েটা এত তেজ দেখায় কেন। মন চাইতো এক ঝটকায় কোলে তুলে নিয়ে খাঁচায় বন্দি করে রাখি, আর এখন দেখো সত্যি সত্যি বন্দি করে ফেলেছি। উফ, আপনি একটা আস্ত অসভ্য, সারাদিন শুধু কোলে তুলে নেওয়ার চিন্তা। আচ্ছা, হসপিটাল থেকে ফেরার পথে আমাকে কিন্তু ওই বড় সাইজের স্পেশাল হাওয়াই মিঠাই কিনে দিতে হবে, আর হ্যাঁ, ফুচকাও খাবো। কাবির এবার চোখ বড় বড় করে বলল, কি? একদিকে ঠান্ডা লেগে আমার হাসি থামছে না, আর তুমি খাবে ফুচকা আর হাওয়াই মিঠাই? ডাক্তার যদি বলে তবে ওসব হবে, তার আগে না। বউর আবদার মেটানো তো বরের দায়িত্ব নাকি? না দিলে কিন্তু আমি আবার ওই বাথট্যাবের মতো আপনার সাদা ট্রাউজার ধরে টান দেব, তখন বুঝবেন। তিথির মুখে বাথরুমের চরম লজ্জার কাণ্ডের কথা মনে করিয়ে দিতেই কাবির এবার সত্যি সত্যি থতমত খেয়ে গেল। ও ব্রেক চেপে গাড়ির স্পিড একটু কমিয়ে দিয়ে কপালে হাত দিয়ে বলল, বাপরে বিবিজান, তুমি তো দিন দিন আমার চেয়েও বড় ডেঞ্জারাস হয়ে উঠেছ। ঠিক আছে বাবা, ফুচকা হয় মিঠাই যা চাও সব দেব, তাও দয়া করে রাস্তায় আমার ইজ্জত নিয়ে টানাটানি করো না। কাবিরের এমন ভয়ার্ত চেহারা দেখে তিথি গাড়ির ভেতর খিলখিল করে হেসে উঠল। ও কাবিরের বাম হাতটা টেনে নিয়ে নিজের দুই হাতের মুঠোয় পড়ল। কেবিনের দরজা ঠেলে কাবির আর তিথি ভেতরে ঢুকতে মৃদু হেসে স্বাগত জানালেন গাইনোকোলজিস্ট ডাক্তার রাহা। 28 বছর বয়সী ডাক্তার রাহা বেশ চটপটে, আধুনিক আর অভিজ্ঞ একজন চিকিৎসক।
তিথিকে সাবধানে আল্ট্রাসোনোগ্রাফির বেডে শুয়ে দিয়ে কাবির পাশে এসে দাঁড়ালো। ডক্টর রাহা তিথির পেট ঠান্ডা জেল লাগিয়ে পেটে মনিটরের দিকে তাকালেন। কিছুক্ষণের নিখুঁত পরীক্ষা নিরীক্ষা শেষে ওনার মুখে এক চিলতে চওড়া হাসি ফুটে উঠল। মনিটরের স্ক্রিনের দিকে ইশারা করে ডক্টর রাহা বলতে লাগলেন, মিস্টার কাবির, একটু ভালো করে লক্ষ্য করুন, আপনাদের বেবির গ্রোথ প্রোফাইল একেবারে আইডিয়াল প্যারামিটারে আছে। ফিটাল হার্ট রেট এবং এমনিওটিক ফ্লুইডের পরিমাণ একদম পারফেক্ট। আর সবচেয়ে বড় সারপ্রাইজ হলো ইউ আর গোয়িং টু বি এ প্যারেন্টস অফ টুইন্স। হ্যাঁ, আপনাদের যমজ সন্তান হতে চলেছে। আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টে স্পষ্ট দেখা যাচ্ছে ওদের হাত পা আর প্রতিটা অর্গানের ডেভেলপমেন্ট চমৎকার। দুইটা বাচ্চারই পজিশন খুব ভালো আছে। যমজ বাচ্চার কথা শুনে কাবির আর তিথি একে অপরের দিকে তাকে আনন্দে আত্মহারা হয়ে হাসলো। তিথির চোখে তখন খুশির জল টলমল করছে। ডক্টর রাহা জেলটুকু মুছে তিথিকে উঠে বসতে সাহায্য করলেন। এরপর প্রেসক্রিপশন লিখতে লিখতে কাবিরের দিকে তাকে একটু রসিকতা সুরে বললেন, তা মিস্টার কাবির, আপনাকে দেখে তো বেশ জেন্টলম্যান মনে হয়, তাহলে এইটুকু 18 বছর বয়সে একটা মেয়ের সাথে এমনটা কিভাবে করলেন বলুন তো? বেচারি নিজেই তো এখনো বাচ্চার মতো সরল, আর ওর পেটে এখনো দুটো যমজ বাচ্চা, একটু তো ছাড় দিতে পারতেন। কাবির একটু লজ্জিত না হয়ে একেবারে নির্লজ্জের মতো একটা বাঁকা হাসি দিল। ও তিথির কোমরে হাত জড়িয়ে নিয়ে নিজের দিকে টেনে নিয়ে ডক্টর রাহার দিকে তাকে বলল, কি করবো বলুন ডক্টর? ঘরে যদি এমন ডানা কাটা পরিয়া রূপসী বউ থাকে তবে কোনো পুরুষের পক্ষে নিজের উপর কন্ট্রোল রাখা পসিবল না। সো আই জাস্ট কুড নিট রেজিস্ট মাইসেলফ। কাবিরের মুখ থেকে এমন নির্লজ্জ জবাব শুনে তিথি পুরো লজ্জায় কুঁকড়ে গেল। কাবিরের সিমটি কেটে ফিসফিসে বলল, চুপ করুন তো আপনি, বড্ড বেশি কথা বলেন। প্লিজ আপনি একটু থামবেন ডাক্তার আপু, আপনি ওনার কথা শুনবেন না? ওনাকে বাদ দিয়ে প্লিজ আমাকে আমার বেবিদের আল্ট্রাসাউন্ড ছবিটা দেখতে দিন। তিথির আমার নিষ্পাপ আর সরল আবদার দেখে ডক্টর রাহা মন খুলে হেসে উঠলেন। ওনার তিথির এই সরলতা বড্ড ভালো লেগে গেল। তিনি কাবিরের দিকে তাকে বেশ আন্তরিক গলায় বললেন, আপনি সত্যি অনেক লাকি মিস্টার কাবির। এত সুন্দর কিউট আর ভালো মনের একটা মেয়েকে নিজের জীবনসঙ্গী হিসাবে কে না চায় বলুন? তিথির যত্ন নেবেন ও ভীষণ স্পেশাল। তিথি আল্ট্রাসোনোগ্রাফের ছবিটা হাতে নিয়ে ভীষণ মায়াভরা কণ্ঠে বলল, ডাক্তার আপু, আমার না খুব খুব ফুচকা চকলেট আইসক্রিম খেতে ইচ্ছে করছে। তিথির এমন ইনোসেন্টনেস উপেক্ষা করে ডক্টর রাহা বললেন, নো তিথি, এটা পসিবল না। তোমার বেবি হেলদি আছে, তার মানে এই না যে তুমি কোনো খাবার খেতে পারবে যে কোনো। পরক্ষণে আবার বললেন, হ্যাঁ খেতে পারো, তবে শুধু চকলেট ও আইসক্রিম, তবে লিমিট মতো খেতে পারবা। আর মিস্টার কাবির, আপনাকে তিথির ডেইলি খাবারের রুটিন লিখে দিচ্ছি, আপনি অবশ্যই অ্যাজ এ হাজব্যান্ড হিসাবে বিষয়টা খেয়াল রাখবেন। কাবির তিথির দিকে তাকে এক চোখ টিপে বলল, অবভিয়াসলি ডক্টর, আমি কড়া নজরে রাখবো ওকে। হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে বসতে তিথির খুশি আর ধরে না। ও সিটে বসে হাত পা নেড়ে আনন্দ প্রকাশ করতে লাগলো। তিথির এমন বাচ্চাদের মতো কাণ্ড কারখানা দেখে কাবির গাড়ি স্টার্ট দিয়ে মুচকি হেসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বিবিজান, এত যে হাত পা নাড়াচ্ছ, খুশির কারণটা কি? টুইন বেবিদের খবর পেয়ে নাকি আইসক্রিম খাওয়ার পারমিশন পেয়ে? তিথি মাথা নেড়ে চুলে জড়ানো বেলি ফুলের সুবাস ছড়িয়ে দিয়ে ভাবলো, আমার বেবি হবে ভাবা যায়? ওটা বড় হয়ে আমার সাথে খেলবে, আমার সাথে কথা বলবে। আচ্ছা একটা কথা বলুন তো, বেবি কিভাবে হয় আর তখন কি খুব কষ্ট হয়? তিথির এমন আচমকা আর নিষ্পাপ প্রশ্ন শুনে কাবির হাসবে নাকি কাঁদবে তা বুঝতে পারল না। ও স্টিয়ারিংয়ে এক হাত চাপড়ে জোরে হেসে উঠে বলল, আর বেবি জান, আমি কিভাবে জানবো বলো তো? আমি কি কখনো বেবি জন্ম দিয়েছে নাকি? হ্যাঁ। তিথি একটু ভেবে বলল, তাও তো ঠিক। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি না হয় আগামীকাল আম্মুকে জিজ্ঞেস করে নেব। আম্মুর নাম শুনে কাবির পুরো থতমত খেয়ে গেল। শাশুড়ি আম্মুকে মেয়ে যদি এই প্রশ্ন করে তবে ওনারা জামাই হিসেবে কাবিরের ওপর দিয়ে কী ঝড় বইয়ে দেবেন তা ভেবেই ওর কপালে ঘাম ছুটে গেল। না, একদম না, কোনো দরকার নেই আম্মুকে জিজ্ঞেস করার। আমি তোমাকে নিজেই সব জেনে শুনে বলবো যে বেবি কিভাবে হয় আর জন্ম নেয়। তুমি এই কথা ভুলেও অন্য কাউকে জিজ্ঞেস করবে না, ওকে? তিথি সরল মনে মাথা দুলিয়ে বলল, ঠিক আছে, আমাকে কালকের মধ্যেই জানিয়ে বলবেন, কারণ আমার বেবিরা যদি ভেতরে কষ্ট পায় আমি তো সহ্য করতে পারবো না। কাবির মনে মনে এক ডেভিল হাসি দিয়ে ফিসফিসিয়ে বলল, ঠিক আছে বিবিজান, বেবি কিভাবে জন্ম দিতে হয় সেই প্রসেসটা তো নাকি? আচ্ছা আচ্ছা, আমি তোমাকে প্র্যাকটিক্যালি সব বুঝিয়ে বলবো, নো টেনশন। কিছুক্ষণের মধ্যেই কাবির গাড়ি এনে থামালো চরপাড়া রোডের বেশ জনপ্রিয় একটা স্পট,
বিগ বার্গার অ্যান্ড ইগলু সিলেক্ট আইসক্রিম পার্লার এর সামনে। 77G21 বাঘমারা চরপাড়া মোড়, ময়মনসিংহের সদরের এই চেনা পার্লারের তিথির জন্য ও ভেতরে গিয়ে একেবারে রাজকীয় আর বিলাসবহুল একটা লাক্সারি টেবিল বুক করলো। চারপাশে সুন্দর পরিবেশ আর আলো ঝলমলের পার্লার দেখে তিথি তো খুশিতে আটখানা। ও এখন পেট ভরে আইসক্রিম আর চকলেট খাবে। ও নিজের বড় হয়ে যাওয়া পেটের ওপর 2 হাত রেখে দুলতে দুলতে খুশিতে নাচতে নাচতে টেবিলের দিকে এগিয়ে গেল। ঠিক তখনই ওনাদের অর্ডারের জন্য এক ওয়েটার মেনু কার্ড হাতে এগিয়ে এসে অত্যন্ত ভদ্রতার সাথে কাবিরকে বলল, স্যার, আপনার আর আপনার আম্মুর জন্য কি অর্ডার করতে পারি? আম্মু শব্দটা শোনা মাত্রই কাবিরের মুখটা রাগে আর বিরক্তিতে কালো হয়ে গেল। তিথিকে দেখতে ছোটখাটো আর কিউট বলে এই ওয়েটার ওকে কাবিরের মা ভেবে বসেছে। কাবির চোখ দুটো ছোট করে একেবারে কড়া ভাবে ধমকের শুরু হলো, হোয়াট আম্মু? শি ইজ মাই ওয়াইফ। উনি আমার স্ত্রী। অন্ধ নাকি তুমি? ওয়েটার তো কাবিরের এই সিংহের মতো ধমক খেয়ে ভয়ে খেপে অস্থির। সে আমতা আমতা করে মাফ চাইতে লাগলো। ওদিকে তিথি কাবিরের এই রাগ আর ওয়েটারের অবস্থা দেখে খিলখিল করে হেসে দিল। ও কাবিরের দিকে তাকে আদরে আর দুষ্টুমি ভরা গলায় বলল, সত্যি একদম পারফেক্ট জামাই জান আমার, রাগ ওনার নাকের ডগায় থাকে। কাবির ওয়েটারকে তাড়িয়ে দিয়ে তিথিকে বলল, তোমার পছন্দ মতো সব আইসক্রিম আর চকলেটের অর্ডার দাও বিবিজান। ব্যাস, পারমিশন পেতেই তিথি মেনু কার্ড হাতে নিয়ে প্রায় 100 আইটেমের চকলেট আর আইসক্রিমের এক বিশাল লম্বা লিস্ট বের করে ফেলল। ও একটার পর একটা ফ্লেভারের নাম বলতে লাগলো আর কাবির কপালে হাত দিয়ে ভাবলো, আজকে তিথির পেটের 12টা বাজায় বোধহয় নিশ্চিত। কাবির ওই ওয়েটারের উপর তখনও বড্ড ফোঁসফোঁস করছিল। ও ওয়েটারের দিকে চোখ বড় বড় করে তাকে গম্ভীর গলায় বলল, আই ডোন্ট নো হোয়াট আই উইল ডু, জাস্ট গেট আউট ফ্রম হেয়ার অ্যান্ড ডোন্ট এভার কাম ইন ফ্রন্ট অফ মি এগেন, ওকে? ওয়েটার ভয় পেয়ে জি স্যার, সরি স্যার বলতে বলতে একেবারে পেছনের ফিরে দৌড় দিল। ওদিকে তিথি তো পরম শান্তিতে একবার চকলেটে কামড় দিচ্ছে আর একবার চামচ দিয়ে আইসক্রিম মুখে তুলে পুড়ছে। ওর মুখ চোখে এখন জান্নাতি সুখের ভাব। আইসক্রিম আর চকলেট খেতে খেতে তিথির ঠোঁটের কোণে আর গালে বেশ কিছুটা চকলেট লেগে গেল। কাবির নিজের ঠোঁট কামড়ে ধরে লম্পট আর নেশাতুর দৃষ্টিতে তিথির ওই চকলেট লেগে থাকা ঠোঁট দুটোর দিকে তাকিয়ে রইল। কাবিরকে ওইভাবে গিলে খাওয়ার দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে তিথি চামচটা কাবিরের দিকে এগিয়ে দিয়ে মাসুম গলায় বলল, এই স্বামী খাবেন? নেন খান। ওভাবে হা করে তাকিয়ে আছেন কেন? কাবির ঠোঁটের কোণে একটা বাঁকা স্মাইল, ডেভিল স্মাইল ফুটিয়ে তুলল। ও মৃদু ফিসফিসানি গলায় বলল, আমি যেখান থেকে খুশি সেখান থেকে খেতে পারবো তো বিবিজান। তিথি তো আশেপাশের সব চকলেট আর আইসক্রিমের বাটিগুলোর দিকে তাকিয়ে ভাবলো কাবির হয়তো বাটির কোনো একটা চকলেটের কথা বলছে। ও সরল মনে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ পারবেন, এতগুলো তো আছে, আপনার যেটা খুশি খান। ব্যাস। পারমিশন পেতেই কাবির আর এক মুহূর্ত দেরি করল না। ও টেবিলের ওপর মৃদু ঝুঁকে এসে তিথির কোনো ওজোর আপত্তির সুযোগ না দিয়ে ওর ঠোঁটের বামে আর চারপাশে লেগে থাকা সবটুকু চকলেট নিজের ঠোঁট দিয়ে চুষে একেবারে পরিষ্কার করে ফেলল। তিথি তো হঠাৎই কাণ্ডে পুরো স্তব্ধ। ওর সব হাসি বন্ধ হয়ে গেল। চোখ বড় বড় করে কাবিরের দিকে তাকিয়ে রইল। ও একটু পর নিজের হিজাবের আঁচলটা টেনে নিয়ে লাজুক আর অভিমানী গলায় বলল, আপনি এটা কি করলেন? কাবির নিজের ঠোঁট চেটে একটা তৃপ্তির হাসি ফেলে বলল, চকলেট খেলাম বিবিজান, টেস্টটা কিন্তু একেবারে অসম ছিল। এমন ফ্লেভারের চকলেট আমি লাইফে কখনো আগে টেস্ট করি নাই। তিথি লজ্জার তীব্রতায় আর চোখ তুলে তাকাতে পারল না। ও নিচু স্বরে বলল, আপনি এটা মোটেও ঠিক করলেন না, সবসময় শুধু অসভ্যতামি। তিথি চকলেটটা টেবিলের উপর রেখে আবার নতুন করে আইসক্রিম খেতে শুরু করলো। তবে মুখে যাই বলুক না কেন, কাবির একটু আগে যে কাজটা করেছে তা ওর মোটেও ভালো লাগেনি। লোকাল একটা আইসক্রিম পার্লারে বসে সবার সামনে হঠাৎ এভাবে চুমু খাওয়ার কোনো মানে হয়? ওর মনের ভেতরের লজ্জা আর ধকধকানি ভাবটা এখনো পুরোপুরি কেটে উঠতে পারছে না। দেখতে দেখতে তিথি মনের সুখে কয়েক বাটি আইসক্রিম শেষ করে ফেলল। কাবির সে কখন থেকে তিথির শরীরের একদম ঘেঁষে দাঁড়িয়ে আছে, এখনো এক চুলও নড়েনি। ওর সে তীব্র নেশাতুর চোখ দুটো একই ভাব তিথির দিকে নিবদ্ধ।
কাবিরকে এভাবে একটানা তাকিয়ে থাকতে দেখে তিথি যখনই কাবিরের মুখের দিকে চেয়ে একটু ধমক দিতে গেল, ঠিক তখনই ঘটল অঘটন। মায়াবী চোখের সেই ইশারায় তিথির হাত কেঁপে উঠল আর আইসক্রিমের পুরো বাটিটা উপুর হয়ে ওর বোরকার ওপর পড়ে গেল। পছন্দের আইসক্রিমটা ওভাবে বোরকার ওপর পড়ে যেতেই তিথি আর নিজেকে সামলাতে পারল না। ও বাচ্চাদের মতো মুখ কুঁচকে ভ্যাঁ করে কান্না জুড়ে দিল। পার্লারে 2-4 জন মানুষও ওদিকে তাকাতে লাগলো। কাবির তো তিথির এই হুট করে কেঁদে ওঠায় পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল। ও চটপট নিচু হয়ে চিন্তিত গলায় বলে উঠল, হোয়াট ইজ দ্য প্রবলেম বিবিজান, হোয়াই আর ইউ ক্রাইং? তিথি ওড়না দিয়ে মুখ মুছে ফোঁস করতে করতে অভিমানী গলায় বলল, সব আপনার দোষ। আপনি আমার দিকে ওভাবে লম্পটের মতো তাকিয়েছিলেন, তাই আইসক্রিমটা লজ্জা পেয়ে আমার বোরকার ওপর পড়ে গিয়েছে। এখন আমি কি করব? তিথির মুখ থেকে এমন অদ্ভুত আর নিষ্পাপ যুক্তি শুনে কাবির নিজের হাসি চেপে রাখার আপ্রাণ চেষ্টা করল। ও তিথির আরও কাছে এসে মাথায় হাত রেখে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, ওহো তিথি, হোয়াটস দ্য ডিল? ডোন্ট ক্রাই সোনা, আই উইল বাই ইউ মোর বোরকাস, নো প্রবলেম। সাথে চোখের কোণে দুষ্টুমি ফুটিয়ে যোগ করলো, মন খারাপ করো না, বোরকার সাথে আজ আরও 1 বক্স আইসক্রিম আর চকলেট নিয়ে নাও না হয়। তিথি মুখ বাঁকিয়ে চোখ বড় বড় করে বলল, এগুলো দিয়ে এখন কি করব আমি? কেন বিবিজান, বাসায় গিয়ে আরাম করে খাবে? হ্যাঁ খাবো, তবে আপনাকে একটাও দেব না, সব আমি একাই শেষ করব। পার্লারের বোরকা নোংরা হওয়ায় তিথি আর এক মুহূর্ত সেখানে থাকতে চাইল না। ও কোনো মতে নিজের হিজাব নিকাবটা টেনে টুনে ঠিক করে ঠিকঠাক পরে নিল। তারপর চকলেটের প্যাকেটগুলো হাতে নিয়ে হন করে পার্লার থেকে বের হয়ে গিয়ে গাড়িতে উঠে বসল। চরপাড়া মোড় থেকে গাড়িটা একটু এগোতেই কাবিরের নজরে পড়ল ময়মনসিংহের বেশ নামকরা একটা বোরকার শোরুম, বোরকা বাজার। ওখানে গাড়িটা পার্ক করে কাবির তিথিকে নিয়ে নামলো শোরুমের সামনে। তখন অনেক মানুষের ভিড় আর কোলাহল। এত মানুষ দেখে তিথি কিছুটা ভয় পেয়ে গেল। ও আর দেরি না করে এক ঝটকায় কাবিরের শক্ত চওড়া হাতটা নিজের 2 হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরল। তিথির এই হুট করে ভয় পেয়ে ওর হাত শক্ত করে ধরা আর ওর শরীরের বুকে মিশে যাওয়া দেখে কাবির মনে মনে অনেক খুশি হলো। ও তিথিকে নিজের আরো কাছে টেনে নিয়ে শোরুমের ভেতরে ঢুকলো। ভেতরে একটা অংশ বেশ ফাঁকা ছিল, তবে দোকানটিতে প্রায় 4-5 জন সেলস গার্ল কাজ করছিল। তারা সবাই বেশ জমকালো সাজগোজ করে দাঁড়িয়েছিল। হঠাৎ এমন একজন সুঠাম দেহের হ্যান্ডসাম পুরুষকে দেখে মেয়েগুলো চটপট ওনাদের দিকে এগিয়ে এলো। কাবিরের রাজকীয় ভাব দেখে একজন মেয়ে বিনতভাবে জিজ্ঞেস করলো, স্যার আপনাদের জন্য কি করতে পারি? কাবির তিথির বোরকার আইসক্রিমের দাগটার দিকে এক পলক তাকিয়ে কড়া গলায় বলল, শো হার দ্য বেস্ট বোরকা অ্যান্ড আবায়া ডিজাইন ইন ইয়োর শপ, মেক ইট ফাস্ট, উই ডোন্ট হ্যাভ মাচ টাইম। সেলস গার্লস মেয়েটি কাবিরের গলার গাম্ভীর্যের কথাগুলো শুনে হালকা কেঁপে উঠে বলল, আচ্ছা স্যার দিচ্ছে, আপনি প্লিজ এই সোফাটায় বসুন। কাবির সোফায় বসতে বাকি 3-4টে মেয়ে কাজকাম ফেলে কাবিরের উন্মুক্ত চওড়া বুকের দিকে ড্যাব করে তাকিয়ে রইল। ওদের এমন হাতের মতো চাহনি দেখে তিথির রাগে মাথা ফেটে যাওয়ার উপক্রম হলো। বোরকা পছন্দ করা তো দূরের কথা, ওর ইচ্ছে করছিল মেয়েগুলোর চোখগুলো উপড়ে নিতে। তিথি নিজের রাগটা কোনো মতে কন্ট্রোল করে কাবিরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এই শুনছেন, চলুন এখান থেকে চলে যাই, অন্য কোনো দোকানে যাব, এখানে ভালো বোরকা নেই। ঠিক তখনই একজন সেলস গার্ল একটা কাঁচের গ্লাসে পানি নিয়ে কাবিরের দিকে গিয়ে এলো। সে একটু হেসে বাড়িয়ে দিয়ে বলল, আমাদের দোকানে সব পুরুষ কাস্টমার, এই দোকানে আসলে আমরা পানি খেতে দিই স্যার, এটাই আমাদের নিয়ম। স্যার এই যে পানিটা খেয়ে নিন। মেয়েটার এমন গায়ে পড়া স্বভাব আর কাবিরকে পানি সাদা দেখে তিথি এবার পুরো তেরাবেঁকা হয়ে গেল। ও কাবিরের সামনে এসে এক হাত দিয়ে মেয়েটাকে থামিয়ে দিয়ে রাগে ফোঁস করে বলে উঠল, কি, আমার স্বামী অন্য কোনো মেয়ের হাতে পানি খাবে? আর সেটা আমি পাশে বসে বসে দেখব? ইম্পসিবল, একদম ইম্পসিবল। তিথি আর 1 সেকেন্ডও দেরি করলো না। ও সবার সামনেই কাবিরকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে একদম ওর বুকের সাথে লেপটে গেল। কাবিরের শার্ট খামচে ধরে আদুরে অথচ চওড়া গলায় বলল, ডার্লিং চলো, এখান থেকে আমরা কিছু কিনবো না।
তারপর কাবিরের কানের একদম কাছে মুখ নিয়ে ফিসফিস করে ভয়ার্ত গলায় বলল, স্বামীজান, আমার মনে হচ্ছে ওরা আপনাকে কোনো পানি পড়া খাইয়ে বসে নিতে চাইছে। দয়া করে আপনার পায়ে ধরি, এই পানি একদম খাইয়েন না প্লিজ। তিথির এই কিউট জেলাসিয়ার থিওরি শুনে কাবির মনে মনে হেসে পুরো শেষ। ও তিথির কোমরে হাত দিয়ে ওকে নিজের সাথে আরো চেপে ধরে ফিসফিসে বলল, আচ্ছা বিবিজান, পানি না খেলে বিনিময়ে আমাকে কি দেবে বলো তো? তিথি মুখ ফুলিয়ে বলল, আপনি যা খুশি তাই নিয়েন, তাও ওই পানি খাবেন না। আসসালামু আলাইকুম। ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানান। আর এক পর্ব আছে, শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম।